আপনাদের রিকোয়েস্টের ভিডিও টপ 5 বেস্ট স্মার্টফোন 35 থেকে 45,000 টাকার আশেপাশে। সেদিন এক ভাই কমেন্ট করছিলেন, ভাই এই বাজেটের 15 থেকে 20টা স্মার্টফোন নিয়ে একটা রিভিউ নিয়ে আসেন সেরা। তো আসলে একদিকে ঠিকই বলছি, কারণ এই প্রাইস পয়েন্টে এত দারুণ খেলোয়াড়, কোনটা রেখে যে কোনটা আপনি চয়েস করবেন সেটা নিয়ে আপনারা একটু কনফিউশনে আছেন। সমস্যার কারণে আজকের ভিডিওতে আমরা এই প্রাইস পয়েন্টের এত দারুণ ডিল থেকে 7টি স্মার্টফোনকে বেছে নিয়েছি, যেগুলো রাইট নাও মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং মার্কেটে এখন আগের চাইতেও কম প্রাইসে পাওয়া যাচ্ছে। সবকিছু মিলে ভ্যালু ফর মানি টাইপের, বা এই যে এত খেলোয়াড় তাদের মধ্যে সেরা কিছু অফার করছে, যে কারণে আমার এই লিস্টে এসছে। চলুন দেখে নেওয়া যাক কোন 7টি স্মার্টফোন থাকছে 35 থেকে 45,000 টাকা প্রাইস পয়েন্টে। তো আপনার বাজেটটা যদি এমন হয়ে থাকে তাহলে বলবো পুরো ভিডিওটাই কন্টিনিউ করেন। আমরা একটু বেশি দাম থেকে শুরু করছি, আস্তে আস্তে একদম কম দামের দিকে চলে আসছি। তো যে ডিভাইসগুলো নিয়ে আজকে আলোচনা হবে, এই ডিভাইসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে এবং রাইট নাও এই প্রাইস পয়েন্টেই পাওয়া যাচ্ছে। তবে ডে টু ডে এগুলো একটু চেঞ্জ হয়, একটু কমেও পেতে পারেন, একটু এদিক সেদিকও হতে পারে, তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ডিসক্রিপশনে তাদের দুইটা শপের ইনফরমেশন দেওয়া থাকলো, যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি, দেখে নেবেন সেখান থেকে। পকেটে এখন আমার 45,000 টাকার মতো আছে এবং আমি রেডমি লাভার, রেডমি বা শাওমির একটা ফোন পেলে আমার জন্য ভালোই হয়, দেখতে সুন্দর, ভালো কিছু অফার করছে। সেক্ষেত্রে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন রেডমি K70। রেডমি K70 ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং প্রত্যেকটারই ফুল রিভিউ দেওয়া আছে, যেগুলো নিয়ে আমি কথা বলছি, চাইলে ফুল রিভিউ দেখে নেবেন আর কি। তো এইটার 12,256 ভ্যারিয়েন্ট এখন 45,000 টাকা প্রাইস পয়েন্টে পেয়ে যাচ্ছেন আপনারা। এবং এই ডিভাইসটাতে আমরা দেখতে পাই সুন্দর একটা ডিজাইন, বিল্ড কোয়ালিটি ভালো, একই সাথে এটার ডিসপ্লেটাও খুবই ভালো। ওলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং হাই রেজুলেশন 1.5K রেজুলেশন, প্লাস এই ডিসপ্লের পিক ব্রাইটনেসও অনেক, যেখানে আমরা 4000 নিটস দেখছি। আবার HDR10+এরও সাপোর্ট পাচ্ছেন, খুবই ভালো মানের একটা ডিসপ্লে, যদিও এটা ফ্ল্যাট ডিসপ্লে। প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা লাস্ট ইয়ারের একেবারে পরীক্ষিত সুপরিচিত একটি প্রসেসর এবং যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর, ইভেন এই প্রাইস পয়েন্টের জন্য একদম কেপেবল একটি SoC। এর স্টোরেজ টাইপ UFS 4.0, এই জায়গাও ঠিকঠাক আছে। ক্যামেরার কি অবস্থা? সেখানে আমরা 50 মেগাপিক্সেল মেইন, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ এরকম কিছু একটা ছিল, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। এই ফোনের সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারে 8K 25 fps এ, 4K সুযোগ তো পাচ্ছেনই। অন্যদিকে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 120 ওয়াটের ইনসেন্স চার্জার, বিশাল বড় একটা চার্জারও আছে এই ফোনের সাথেই। তো সব মিলে কিন্তু বেশ গোছানো টাইপের একটা প্যাকেজ। যদি আপনার শাওমির ফোনই পছন্দ হয়ে থাকে বা শাওমি UI নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে এই ডিভাইসটাকে আপনারা দেখতে পারেন। এটা আগে আরো বেশ কিছুটা দাম ছিল, এখন একটু কম দামে পাওয়া যাচ্ছে। অলরাইট, বাজেট একটু কমে গেল, আপনার বাজেট লাইক 42,000 টাকার আশেপাশে, 42,999 টাকার মতো। এই প্রাইস পয়েন্ট আপনারা পেতে পারেন IQ Neo 9 এর 12/256GB ভ্যারিয়েন্ট। IQ Neo 9 এই ফোনটা যে খুবই ভালো নিঃসন্দেহে বলাই যায়, এবং আমাদের রিভিউ আপনারা পেয়েছেন, ইভেন আপনি যে কারোর রিভিউ যারা ইউজ করে সবার থেকেই জানতে পারেন। Neo 9 এর ডিজাইনটা একটু বোল্ড, রিয়ার প্যানেলে দুইটা প্যাটার্ন আমরা দেখতে পাই, যদিও আমার কাছে এই ডিজাইনটা ভালোই লেগেছে এবং বেশ পাতলা একটা স্মার্টফোন, স্টাইলিশ হালকা ফোন যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে আই থিঙ্ক। এই ফোনে LTPO অ্যামোলেড প্যানেল রয়েছে, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকছে এবং HDR10+ প্লাস 1400 নিটস পিক ব্রাইটনেসও পেয়ে যাচ্ছেন। তো এই ডিসপ্লেকেও খারাপ বলার কিন্তু উপায় নেই, এটাও সেম ফ্ল্যাট ডিসপ্লে। ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, যা একটু আগের ফোনটাতে আমরা পেয়েছিলাম। একই রকম ভাবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন UFS 4.0 স্টোরেজ হিসেবে। ক্যামেরায় 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আল্ট্রা শুটার, দুইটা শুটারই আছে, দুটাই কাজের, আমি মনে করি ঠিকঠাক সেটআপ। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, এই ফোনে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 8K তে, 4K সুবিধা তো পাচ্ছেনই। অন্যদিকে ব্যাটারি রয়েছে 5160 mAh আর চার্জার পেয়ে যাচ্ছেন 120 ওয়াটের। এই প্যাকেজটাকে যদি রেডমির সাথে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু আমি এটাকে এগিয়ে রাখবো কিছুটা UI TUI এর সবকিছু বিবেচনায়। এটাকেও চাইলে দেখতে পারেন, তারপরেও স্টিল সম্পূর্ণ ব্যাপারটা আপনার উপরেই থাকবে। আচ্ছা, বাজেট আরো একটু কম, 1000 টাকা কম আছে, 42,000 টাকার মতো। সেই ক্ষেত্রে কিন্তু আপনি IQর আর একটা ডিভাইস চয়েস করতে পারেন, যদিও এই ডিভাইসটা একটু আগের। এটা হলো IQ Neo 8 Pro। Neo 8 Pro এই ফোনটার ডিসপ্লেটাও কিন্তু বেশ ভালো, অ্যামোলেড প্যানেল, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট, HDR10 এর সাপোর্ট এবং 1300 নিটস পিক ব্রাইটনেস। আপনারা হয়তো 1300 নিটস 1400 নিটস শুনে ভাবছেন রেডমি K70 ওটা তো 4000 নিটস দিচ্ছে, অনেক বেশি ব্রাইটনেস। অ্যাকচুয়ালি ওটা লাগে না, ওটা একদম পিক পারফরমেন্সে গিয়ে দেবে। বাট এই যে 1200 নিটস, 1300 নিটস, 1400 নিটস, এগুলোও কিন্তু বেশ ভালোভাবে ভিজিবিলিটি দিতে পারে যখন কিনা আমরা আউটডোরে ব্যবহার করি। সো এটা নিয়ে প্যারা খাইয়েন না। আচ্ছা, এইটার প্রসেসর হিসেবে রয়েছে কিন্তু Dimensity প্রসেসর, MediaTek Dimensity 9200+, যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর এটা হয়তো স্ন্যাপড্রাগন না, বাট এটা যথেষ্ট পাওয়ারফুল একটা SoC। প্লাস এখানেও আমরা স্টোরেজ টাইপ হিসেবে দেখছি UFS 4.0। তুলনামূলকভাবে আগের দুটো ফোনের চাইতে এইটা একটু বেশি হিট জেনারেট করে ঠিকই, তবে ভাই উড়োদুরা পাওয়ার ডেলিভার করতে পারে। ক্যামেরায় 50 মেইন, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার আছে, এখানেও দুইটা শুটার, দুইটাই কাজের দেখছি আমরা। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল, আর এটাতেও ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 8K পর্যন্ত, 4K তেও করতে পারবেন আর কি। 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জিং সিস্টেম। দেখুন এই যে প্রত্যেকটা ফোন, এগুলোর ক্যামেরা সবকিছু নিয়ে ডিটেইল আমি কিন্তু বলছি না, কারণ
7টা ফোন নিয়ে এক ভিডিওতে কথা বলতে গেলে বিশাল বড় ভিডিও হবে। যেহেতু এগুলোর ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, একটু সার্চ দিয়ে দেখে নেবেন আপনার যেটা পছন্দ হয়। আমি জাস্ট ভিডিওর মাঝে কয়েকটা ছবি শেয়ার করে দিলাম আর কি। বাজেট এবারে কিন্তু আমার 40,000-এর নিচে চলে আসছে, 39,000-এর মতো। এবং আমি স্যামসাং লাভার, স্যামসাং এর ফোন আমার লাগবে, অন্য ফোন হলে চলবে না। সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন স্যামসাং গ্যালাক্সি A55। বাধ্য হয়ে এই ফোন আমি রেখেছি, মানে স্যামসাং লাভারদের জন্য। অবভিয়াসলি এর ইউআইটি ভালো। যাই হোক, স্যামসাং A55 এই ডিভাইসটাতে সুপার অ্যামোলেড পাচ্ছি আমরা, এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ এর সাপোর্ট পাচ্ছি, এবং 1000 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছি। ব্রাইটনেস অন্যগুলোর তুলনায় একটু কম, বাট এটাও ব্যবহার করার উপযোগী একদমই ছিল। প্লাস এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে আমরা পেয়েছি Exynos 1480। এই প্রসেসরটা এই প্রাইস পয়েন্টের জন্য একটু না বেশ কিছুটা কমতেই হয়ে যায়, যেটা আসলে মানানসই না। বরং এখানে স্ন্যাপড্রাগনের কোনো কিছু দিলে আরো বেশি সুবিধা হতো, যেমন 7S Gen 2 এই টাইপের কিছু দিলেও আমরা অনেক বেশি সন্তুষ্ট থাকতাম। তো যদি কিনা আপনি একদম হেভি ইউজার না হয়ে থাকেন, আপনি গেমিং গুলো ধরে না করেন, মোটামুটি একটা অ্যাজ ইউজুয়াল বা বেসিক টাইপের পারফরমেন্স হলে আপনি সন্তুষ্ট, সেই ক্ষেত্রে এই ফোনটাকে আপনি আপনার চয়েস লিস্টে রাখবেন। ব্যাপারটা আশা করছি বুঝতে পারছেন আর কি। তবে ক্যামেরার জন্য এটাকে চয়েস করা যায় অবশ্যই। যেমন এখানে 50 মেগাপিক্সেলের মেইন শুটার আছে, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার আছে, তারপরে 5 মেগাপিক্সেল একটা ম্যাক্রো শুটার আছে, এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। প্রত্যেকটা ক্যামেরার রেজাল্টে আশানুরূপ পেয়েছিলাম আমরা, এবং এরকম প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোনের সাথে কম্পারেবল, বড়কের থেকেও এগিয়ে থাকে। সো ক্যামেরার দিকে যদি নজর থাকে তাহলে আবার এটাকে দেখতেই পারেন আপনারা। তবে এই ফোনটা দিয়ে আপনারা 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন না, সর্বোচ্চ আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। অন্যদিকে এই স্মার্টফোনে আমরা ব্যাটারি পেয়েছি 5000 mAh এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়, এইটা যা মনে হয় বক্সে দেয়ও না। তো মানে কিছু করার নাই, বক্সে আপনি চার্জার পাবেন না, আবার বেশি ওয়াট সাপোর্ট নিচ্ছে না। সেই সমস্ত জায়গায় কিছুটা পিছিয়ে আছে অন্যদের থেকে, মানে অন্য যারা রেসে আছে এরকম প্রাইস পয়েন্টে তাদের থেকে বেশ কিছুটা পিছিয়ে আছে এই জায়গায়। তবে ভাই এটা স্বীকার করতেই হয়, এর প্রসেসর যাই হোক না কেন, এর যে ইউআই সেটা যথেষ্ট ভালো, মানে ওয়ান ইউআই, এবং আপডেটের ব্যাপারগুলো একদম ঠিকঠাকভাবে এনশোর করতে পারছে। সো ওই জায়গাগুলোতে আবার স্মুথনেস পাবেন অনেকটাই। এরপরে বাজেট আরও 1000 টাকা কম, 38,000 টাকা। সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন রিয়েলমি GT Neo 5SE 6SE বাংলাদেশে চলে আসছে, এমনকি আমাদের স্টুডিওতে আছে অনেকদিন যাবত, বাট ফোনটা বাংলাদেশে এখনো মার্কেটে ওইভাবে অ্যাভেলেবিলিটি নেই, যে কারণে আমরা ওইটার নিয়ে বলছি না। 5SEটা দেখতে পারেন 38,000 টাকায়। এর 1256GB ভ্যারিয়েন্ট পাওয়া যায়। এখানেও ওলেড প্যানেল আছে, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট আছে, 1400 নিটস পিক ব্রাইটনেস আছে। ডিসপ্লেটা খারাপ না, এই ডিসপ্লেটাও ভালো। প্রসেসর স্ন্যাপড্রাগন 7+ Gen 2 আছে এখানে, এবং এর স্টোরেজ টাইপ UFS 3.1, আগের থেকে একটু কম হয়েছে, বাট মোটামুটি চলে। আবার এই প্রসেসরের পারফরমেন্স যে খুব একটা খারাপ তা কিন্তু নয়, এই প্রাইস পয়েন্টের জন্য ডিসেন্ট একটা রেজাল্ট দিতে পারছে সে। 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। 4K তে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ এই ডিভাইস দিয়ে। কয়েকটা ছবি ছিল, কেমন লেগেছে আপনারাই কমেন্ট করে জানান। 5500 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসছিল এই ফোন। যদি আপনি রিয়েলমি লাভার হয়ে থাকেন বা রিয়েলমির ইউআই এর সাথে অভ্যস্ত হয়ে থাকেন, এখন একটা রিয়েলমি ফোনে কিনতে চান এই প্রাইস পয়েন্টে, তাহলে বলবো এই ফোনটা দেখতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না রিয়েলমি আমার না হলেও চলবে, তাহলে কিন্তু আশেপাশে আরো অনেক অপশন আছে। যেমন Redmi K70e 37,000 টাকার মধ্যেই পাওয়া যায় এর 12256GB ভ্যারিয়েন্ট, যেখানে আমরা ওলেড প্যানেল দেখছি, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দেখছি, HDR10+ এর সাপোর্ট দেখছি, এমনকি 1800 নিটস পিক ব্রাইটনেস দেখছি। তো এই ডিসপ্লে মোটেই রিয়েলমির ওই ডিসপ্লে থেকে পিছিয়ে নেই। তবে প্রসেসরটা Dimensityর 8300 Ultra, এই SoC লাস্ট ইয়ারে আমরা বেশ কিছু ডিভাইসে পেয়েছি, এর চাইতে আর একটু বেশি দাম দিয়ে কিনতাম তখন, এবং যথেষ্ট ক্যাপেবল একটা SoC এই প্রাইস পয়েন্টের জন্য। 64 মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। 4K তে রেকর্ড করা যাবে সর্বোচ্চ এই ডিভাইস দিয়ে। আর ব্যাটারি 5500 mAh এবং 90 ওয়াটের চার্জিং সিস্টেম, সে জায়গাও খুব একটা খারাপ নয়। ও হ্যাঁ, এর স্টোরেজ টাইপ কিন্তু UFS 4.0, সেই জায়গাটা আবার রিয়েলমি ডিভাইস থেকে কিন্তু এগিয়ে থাকলো। ফাইনালি 7 নাম্বার এবং কম দামি স্মার্টফোন, এটা হলো Moto S50 Fusion, যে স্মার্টফোনের রিভিউর জন্য আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন এর আগে। তো এই ফোনটা কিন্তু মাত্র পাওয়া যাচ্ছে এখন 36,500 টাকাতে 12256GB ভ্যারিয়েন্ট। যেহেতু এটা Motorola ফোন, এখানে আমরা OLED প্যানেল দেখছি এবং 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, 1600 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। আর সত্যি বলতে এই ডিসপ্লেটা খুবই সুন্দর, ডিসপ্লেটা ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো ভালো লাগবে, ইভেন ফোনটা দেখতেও ভাই সুপারব। আবার কার্ভ ডিসপ্লে, অনেকে হয়তো কার্ভ ডিসপ্লে পছন্দ করে থাকেন, তাদের জন্য একটা স্পেশাল ডিভাইস হতে পারে। স্ন্যাপড্রাগন 7S Gen 2 রয়েছে এর মাঝে। তো 36,500 টাকায় এই প্রসেসরটা কি আপনি খারাপ বলতে পারেন? মনে হয় না। খুবই পাওয়ারফুল একটা SoC, তবে কমতি অবশ্যই আছে। স্টোরেজ টাইপে UFS 2.2, এই জায়গাটা অবশ্যই পিছিয়ে থাকে সবার থেকে, এবং একটু কমতি মনে হয়। এই সময় দাঁড়িয়ে আরেকটু বেটার কিছু হলে ভালো হতো ঠিকই, তবে এই ফোনটা মোটেই আপনাকে খারাপ ফিল দেবে না বা একদম কমতি মনে হবে না। কিন্তু ওই যে মনের মাঝে একটা উস্কুস তো করবেই, খুব স্বাভাবিক আর কি। 50+12 এই দুইটা সেটআপ আছে রিয়ারে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। এর সেটআপ খারাপ না, এর ক্যামেরা কোয়ালিটিও কিন্তু 36,500 টাকায় ভালোই ছিল। 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে, এবং ব্যাটারি রয়েছে 5000 mAh এর প্লাস 68 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নিচ্ছে, এটা যা বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন।
চাচ্ছেন, ডিসেন্ট প্যাকেজ, এরকম প্রাইস পয়েন্টের জন্য বেশ স্টাইলিশ গুড লুকিং স্মার্টফোন, চাইলে এটাকে চয়েস লিস্টে রাখতে পারেন যদি 36,000 টাকার আশেপাশে আপনার বাজেট হয়ে থাকে। তো ভাই ব্রাদার, এই ছিল আজকের আয়োজন। আমি জানি এই প্রাইস পয়েন্টে আরও কিছু বেটার ডিল ছিল বললাম এই কারণেই মার্কেটে রাইট নাও অ্যাভেলেবল নেই। ওগুলো যদি মার্কেটে চলে আসে আমরা আবার পরবর্তীতে কোনো একটা ভিডিও মেক করবো, তখন সেগুলো নিয়ে আলোচনা হবে। যেগুলো মোটামুটি অ্যাভেলেবল আছে সেগুলো নিয়ে কথা বলা ট্রাই করছিলাম এবং আগের থেকে দাম কিছুটা কমে পাওয়া যাচ্ছে, এই কারণে আমার লিস্টে আসছে আর কি। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট কত টাকা বাজেটের ভিডিও আসবে সেটাও মেনশন করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে।